নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কালকেই তো হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর স্পেশাল একটা লাঞ্চ থালি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। বা এই থালিটা যে কোনো জন্মদিন উপলক্ষেও আপনারা কিন্তু বানাতে পারেন। এই থালির মধ্যে কি কি ভাজা থাকছে, কি কি রেসিপি বানিয়েছি, সব কিছুর ডিটেলসে এই ভিডিওটায় দেয়া থাকবে। অনেকে জন্মদিনের থালি বা যে কোনো অনুষ্ঠানের থালি সাজাতে গিয়ে একটু কনফিউশন হয়ে যায় যে কি ভাজা বানাবো আর মেনুতেই বা কী কী রাখবো। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি একটা সিম্পল লাঞ্চ মেনুর আইডিয়া আপনারা পেয়েই যাবেন। লাঞ্চ মেনুটা খুবই সাধারণ রেখেছিলাম, যেটা বানাতেও কিন্তু খুব বেশি টাইম লাগছে না। তাহলে আমরা ভাতের প্রথম পাতে যে ভাজাগুলো সার্ভ করেছিলাম সেগুলো একে একে তৈরি করে নিই। প্রথম পাতে আমরা তো প্রথমেই দিই শাক ভাজা। আমি এখানে বানাচ্ছি কলমি শাক। কলমি শাক না দিতে চাইলেও লাল শাক, পুনকো শাক এগুলোও কিন্তু আপনারা দিতে পারেন। কলমি শাক ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ হতে টাইম বেশি না লাগে। এবার কড়াইয়ের মধ্যে শাকটা দিয়ে 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার কিন্তু শাকের মধ্যে কোনো জলই দিতে হবে না, নুন দিয়ে শাকটা ঢাকা দিলেই কিন্তু শাক থেকে যে জলটা বেরোবে সেটাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। বেশি জল দিলে না শাক যে ঝুরঝুরে করে যে ভাজাটা হয় সেটা একদম হয় না, কাদা কাদা হয়ে যায়। এই টিপসটা একবার ফলো করে দেখবেন। কলমি শাক ভাজবেন বা যে কোনো শাক ভাজবেন, শাকটা না একদম ঝরঝরে করে ভাজা হবে। শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার শাকটা নামিয়ে রাখি, কড়াই পরিষ্কার করে শাকে দিয়ে দেব ফোড়ন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে এবার শাকটাকে নামিয়ে নেব। শাকটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। বাঙালির যে কোনো অনুষ্ঠানের শাকটাকে কিন্তু শুভ হিসাবে ধরা হয়। যে কোনো জন্মদিন থালিতে বা যে কোনো উৎসবের লাঞ্চ থালিতে শাক কিন্তু আমরা প্রথম পাতে দিই। তাই শাকটা কিন্তু ঝুরঝুরে করে ভাজাটাও বেশ ইম্পর্টেন্ট। ব্যাস, শাকটা তো ভাজা হয়ে গেল, এখানে সেদ্ধ হয়ে গেল। এবার শাকটার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। কড়াই পরিষ্কার করে আবারও একবার কড়াই বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 1 চামচ মতো সর্ষের তেল দিলাম। শাক তো বেশি পরিমাণে নাই, তাই তেলের পরিমাণটা খুব বেশি এখানে দিতে হবে না। তেলটা ভালো করে গরম করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব থেঁতো করা কয়েক কোয়া রসুন আর একটা চেরা কাঁচা লঙ্কা। রসুন ছাড়াও শাকটাকে কিন্তু ভাজতে পারেন, কিন্তু কলমি শাকে একটু রসুন দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। রসুন আর লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর শাকটা দিয়ে দেব। শাকটা দেওয়ার পর আর একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ব্যাস, শাক ভাজা তো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার নামিয়ে নেব। আবারও কড়াই পরিষ্কার করে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল একটু বেশি পরিমাণে। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এবার ভাজা করে নিচ্ছি বেগুন। বেগুনটাকে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। বেগুন নুন হলুদ একটু মাখিয়ে রাখলে ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এবার বেগুনগুলোকে ভাজতে দিচ্ছি। বেগুনগুলো যে যেমন শেপে পছন্দ করেন, কেউ গোল গোল কাটতেও পছন্দ করেন, সেরকম শেপে কিন্তু বেগুনগুলো কেটে ভেজে নেবেন। আর আগে থেকে নুন আর হলুদ যদি বেগুনে মাখিয়ে রাখা হয়, বেগুন সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। বেগুনটাকে 2 পিঠে উল্টে পাল্টে দিয়ে মিনিট 5 মতো ঢাকা দিয়ে রাখবো। তাহলেই একদম ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর বেগুনটা সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। একটা পিঠ তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ আরেকবার উল্টে দিয়ে কিছুক্ষণ রেখে বেগুনগুলোকে তুলে নেব। এইভাবে ভাজলে কিন্তু বেগুন ভাজতে খুব বেশি তেলও লাগবে না। ব্যাস, বেগুন ভাজা তো রেডি হয়ে গেছে। এবার বেগুনগুলো তুলে নিচ্ছি। দেখতেই পেলেন যেটুকু তেল দিয়েছিলাম, খুব বেশি তেল কিন্তু বেগুন ভাজতে লাগেনি। যে তেলটা আছে এই তেলটা দিয়ে বাকি ভাজাভুজিগুলো এবার আমরা স্টার্ট করে দেব। বেগুন ভাজা তো হয়ে গেল, তাহলে শাক ভাজা, বেগুন ভাজা দুটো ভাজা আমাদের রেডি হয়ে গেল। এবার ভাজবো পটল। পটলটাকেও সেম প্রসেসে নুন হলুদ একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম, কারণ নুন হলুদ মাখিয়ে রাখলে পটলের জলটাও বেরিয়ে যায় পটল থেকে, আর ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না। যে তেলটা আছে সেই তেলের মধ্যেই কিন্তু পটলগুলো ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলেই পটলগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিনিট 5 মতো পটলটা ঢাকা দিয়ে রেখেছিলাম। পটল কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। পটল ভাজা আমাদের ডান। এবার আমরা ভেজে নেব আলু। এবার ভাজতে দিয়ে দেব আলু। আলুগুলোকেও সেম প্রসেসে অল্প একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই গোল গোল আলু ভাজা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। অনেকে এই আলুগুলো একটু ভাপিয়ে নেয়, ভাপিয়ে নেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে ভাজে, কিন্তু সেক্ষেত্রে আলুগুলো একটু বেশি ভাঙা ভাঙা হয়ে যায়, কুড়মুড়ে ভাজাটা ঠিক হয় না, ক্রাঞ্চি ভাবটা আসে না।
কাঁচা আলু একটু পাতলা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন। তারপর তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দেবেন। আলু কিন্তু ভাজা হয়ে যাবে। এবার মিনিট 5 মতো ঢাকা দিয়ে রাখবো। মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুটা দেখতে পাচ্ছেন, একটু আলুটা সেদ্ধ করে নিয়ে ভাজলে কিন্তু আলুগুলো ভাজার সময় একদম ভেঙে ভেঙে যায়, বেশি নরম হয়ে যায়। কিন্তু এই যে আলু ভাজাটা, এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আলুগুলো কিন্তু একদম ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে, ভাজাও কিন্তু অনেকটা হয়ে এসছে। আলু ভাজা তো হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। তাহলে শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা এগুলো তো হয়েই গেল। এবার আরও কিছু ভাজা বাকি আছে। উচ্ছেটা কিন্তু সবার শেষে ভাজবো, কারণ উচ্ছে ভাজার পর যে তেলটা থাকবে সেই তেলটা কিন্তু কোনো কিছুতেই ব্যবহার করা যাবে না, তেলটা তিতো হয়ে যাবে। তাই উচ্ছেটা কিন্তু সব সময় যে কোনো ভাজা করার সব থেকে শেষে ভাজবেন। এবার ভেজে নেব ভেন্ডি। ভেন্ডিগুলোকে অনেকে ছোট ছোট গোল গোল করে ভাজেন, আমি একটু লম্বা লম্বা রেখেছি। এইভাবে ভাজলে আমার বেশি ভালো লাগে। এর স্বাদটাও কিন্তু একটু অন্যরকম আসে, ভেন্ডিগুলো নরম থাকে একদম। যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই অল্প একটু নুন দিয়ে ভেন্ডিগুলোকে ভাজতে দিয়ে দিলাম। ভেন্ডি কিন্তু আগে থেকে ধুয়ে নিয়ে তারপর কেটে ভাজতে দেবেন, নাহলে ভেন্ডির আঠাটা পুরো লেগে যায়, ভাজাটা ঠিকঠাক হয় না। অল্প একটু নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। মিনিট 5 মতো ঢাকা দেবো, তাহলে কিন্তু ভেন্ডি ভাজাও এখানে রেডি হয়ে যাবে। ব্যাস, এদিকে কিন্তু ভেন্ডি ভাজাও একদম রেডি হয়ে গেছে। কত কম তেলের মধ্যে কিন্তু ভেন্ডিগুলো ভাজা হয়ে গেল না? এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিতে হবে। খুব বেশি তেল কিন্তু ভাজাভুজি করতে লাগে না। আমরা মনে করি যে কোনো ভাজা মানেই অনেকটা তেল লাগে। এখানে বড় চামচের 1 চামচ তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। এবার ভাজা করে নেব কুমড়ো। কুমড়ো ভাজাটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে, অনেকেই কুমড়ো ভাজা খেতে পছন্দ করেন। বাচ্চাদের জন্মদিনের লাঞ্চ থালি যদি সাজাবেন ভাবছেন, ওদেরও কিন্তু এই কুমড়ো ভাজাটা রাখতে পারেন ওই মেনুতে, কারণ কুমড়ো ভাজা বাচ্চারাও পছন্দ করবে, এটা একটু বেশ মিষ্টি মিষ্টি খেতে হয়। কুমড়োগুলো একটু মোটা মোটা করে কাটতে হবে, ভাজাটা করলে বেশ ভালো লাগে। আর কুমড়ো আগে থেকে অল্প একটু নুন হলুদ আর অল্প একটু চিনি, 2-4 দানা চিনি মাখিয়ে যদি কুমড়োটা ভাজা হয় না, কুমড়ো ভাজাটাও দেখতে বেশ ভালো লাগে, লাল লাল। একটু চিনি মাখিয়ে দেবেন, তাহলে কিন্তু টেস্টটাও ভালো আসবে আর ভাজাটা দেখতেও ভালো লাগবে। মিনিট 5 মতো ঢাকা দিয়ে দিই। কুমড়ো তো এমনিই নরম হয়, বেশ কিছুক্ষণ টাইম কিন্তু লাগে না বেশিক্ষণ। একটা পিঠ হয়ে গেলে লালচে ভাব, আর একটা পিঠ সুন্দর করে উল্টে দেব। 2 পিঠে কুমড়োটা এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। ব্যাস, কুমড়ো ভাজা তো একদম রেডি হয়ে গেল। এবার কুমড়ো ভাজাগুলো কিন্তু তুলে নিচ্ছি। আর বাকি রইল উচ্ছে ভাজা। বলেছিলাম না, উচ্ছেটা একদম সবার শেষে গিয়ে ভাজবো, না হলে উচ্ছে ভাজার পর কড়াই পরিষ্কার না করে কোনো কিছু রান্না করা যাবে না, একদম তিতো হয়ে যাবে। উচ্ছেটা গোল গোল করে কেটে নিয়েছি, নুন আর হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছি। এটা যেহেতু জামাই ষষ্ঠীর থালি হিসাবে শেয়ার করছি, তাই উচ্ছে ভাজাটা দেখালাম। যে কোনো জন্মদিন প্ল্যাটারে কিন্তু উচ্ছে ভাজাটা নাও রাখতে পারেন। জন্মদিন উপলক্ষে তিতো ভাজাটা মনে হয় না দেওয়াই ভালো। অনেকে জামাই ষষ্ঠী উপলক্ষেও তিতো জিনিসটা দিতে পছন্দ করেন না, তারা কিন্তু উচ্ছেটা স্কিপ করে দিতে পারেন। এবার মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। উচ্ছেটা একদম কুড়কুড়ে করে ভাজা হয়ে গেছে। যারা উচ্ছে ভাজা খেতে পছন্দ করেন, এইভাবে একবার উচ্ছেটা ভেজে দেখবেন, খুব সহজেই কিন্তু একদম কড়া কড়া করে ভাজা হয়ে যায়। নুন হলুদটা প্লিজ আগে থেকে একটু মাখিয়ে রাখবেন, তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলেই উচ্ছে ভাজা হয়ে যাবে। মাত্র 1 চামচ তেল দিয়েছিলাম, তার মধ্যে দেখুন এখনও কিন্তু তেল রয়ে গেছে। আর তো কিছু কাজ করা যাবে না, কড়াই পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে আবারও কড়াই চাপিয়ে দিয়েছি। বাকি রান্নাগুলো এবার শুরু করতে হবে। ভাজাভুজি তো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে এসেছি মেন কোর্সে। মেন কোর্সে কি কি বানাচ্ছি একে একে দেখতে থাকুন। প্রথমেই বানিয়ে নিচ্ছি ডাল। আমি বানাচ্ছি আম দিয়ে মুসুর ডাল। কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিলাম। এবার মুসুর ডালটা আগে থেকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এই রান্না একের পর এক স্টেপ বাই স্টেপ করতে কিন্তু অনেকটা সময় লাগে, কিন্তু ছোট ছোট কিছু বুদ্ধি যদি মাথায় খেলানো হয় না, সেক্ষেত্রে এই প্রসেসগুলো করতেই সময় কিন্তু অনেকটা কমে যায়। যেমন ডাল, মুসুর ডালটা যদি ধুয়ে 1 ঘন্টা আগে মিনিমাম একটু ভিজিয়ে রাখেন, ডাল কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। আমিও আজকে ডালটাকে এইভাবে কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল প্রথমে কড়াইয়ে দিয়ে ভেজানো ডালগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এবার ডালটা ভালো করে ফুটতে দেবো। মুসুর ডালটা কড়াইয়ে করলে একটা সুবিধা কি জানেন তো, ডালটা ফুটে উপরে যে ফেনা ফেনাটা ভেসে উঠবে, ফেনাটা কিন্তু হাতা দিয়ে সহজেই ফেলা যায়। প্রেসার কুকারের মধ্যে করলে এই ফেনাগুলো কিন্তু ফেলা যায় না। এই ফেনাগুলো খাওয়া আমাদের শরীরের পক্ষে একদমই ভালো নয়। হাতা দিয়ে উপরে ফুটে যাওয়া যে ডালের ফেনা অংশটা, ওটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে।
খুব বেশিক্ষণ কিন্তু ডাল সেদ্ধ হতে টাইম লাগবে না। অনেকটা ডালটা কিন্তু ভেঙে এসেছে। এবার আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব, ডাল কিন্তু সেদ্ধ হয়ে যাবে। অনেকে মুসুর ডালটা একদম ঘনভাবে পছন্দ করে, অনেকে একটু পাতলা, কারণ আম ডালটা একটু পাতলাই হয়। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, ডাল একটা বাটিতে ঢেলে রেখেছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো সর্ষের তেল। আর আম ডালে কী ফোড়ন যায়? আম ডালে যায় গোটা সর্ষে আর শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে দিলাম। ওদিকে আম কেটে রেখেছি, আমটা এবার এই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। বড় বড় করে টুকরো করে আমটা কেটে রেখেছিলাম, আমটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার 1/2 চামচ মতো নুন দিয়ে দেবো, যাতে আমটাও তাড়াতাড়ি নরম হয়ে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আমটা একটু নুন দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হয়ে যাবে, তারপর ডালটা ঢেলে দিতে হবে। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আমটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে নরম করে নেব। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন এবার আমটা একদম নরম হয়ে গেছে। এবার ডালটাকে এখানে ফোড়নে দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু টকবক করে ফুটিয়ে নিতে হবে, যাতে আমের যে টক ফ্লেভারটা ডালের মধ্যে চলে আসে। আর এই আম ডালটা না একদম পাতলা পাতলা হয়। আর একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর নুন মিষ্টিটা কিন্তু অবশ্যই চেক করতে হবে, আম ডালে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর যদি মনে হয় টক কম হয়েছে, সেক্ষেত্রে আমটা একটা হাতের মধ্যে নিয়ে একটু ভালো করে মাখো মাখো করে ভেঙে দিলেই কিন্তু টকের পরিমাণ বেড়ে যাবে। এটার দিক থেকে কোনো চিন্তা নেই। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি। টক মিষ্টি আম ডাল কিন্তু খেতে দারুণ লাগে। আম ডাল হয়ে যাওয়ার পর মেনুতে কি রেখেছি? আম ডালের সঙ্গে সবচেয়ে যেটা ভালো যায় কি বলুন তো? ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্তটা আম ডালের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা যদি মুসুর ডাল না বানাতে চান, সেক্ষেত্রে মাছের মাথা দিয়ে মুগ ডালটাও কিন্তু এই লাঞ্চ প্ল্যাটারে আপনারা রাখতে পারেন। আমটাকে একটু ভেঙে দিচ্ছি, তাহলে টকের পরিমাণ বেশ কিন্তু ভালো হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। আর এই যে গরম ওয়েদার, এর মধ্যে টক ডাল আর সঙ্গে ঝিঙে আলু পোস্ত একদম কিন্তু জমে যাবে। ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর ডালটা নামিয়ে নেব। ডালটা টকবক করে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এবার কড়াই পরিষ্কার করে আবারও গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবার বানিয়ে নেব ঝিঙে আলু পোস্ত। এবার কড়াই পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে 2 চামচ সরষের তেল গরম করে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে ফোড়ন। কারা কারাই পোস্তর মধ্যে 5 ফোড়ন বা কালো জিরে ফোড়নটা ব্যবহার করেন, আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। নর্মাল ঝিঙে আলু পোস্ত তো বাড়িতে প্রায়ই বানানো হয়, কিন্তু স্পেশাল দিনে এইভাবে কালো জিরে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দেখবেন, ফ্লেভারটা বেশ ভালো হয়। আলু আর ঝিঙে একসাথে দিয়ে দিলে কোনো কিন্তু অসুবিধা নেই। খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর 3 চামচ বড় চামচের পোস্ত মিক্সিং জারের মধ্যে বেটে নিয়েছিলাম, সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। সঙ্গে বাটি ধোয়া জল 1/2 বাটি দিয়ে দিয়েছি। পোস্তটাও কিন্তু এইভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আলু আর ঝিঙে কোনো অসুবিধা হবে না। খুব ভালোভাবে সব কিছু একবার মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এটাকে মিনিট 10 মতো ঢাকা দিয়ে রাখবো, তাহলে আলু ঝিঙে সব কিছু সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখনও কিন্তু নুন দেওয়াটা বাকি। নুনটা যখন ঝিঙে আলুটা আমরা ভাজা ভাজা করব, তখনই দিয়ে দিলে ভালো হয়। আমার নুনটা দিতে একটু লেট হয়ে গেছে, আর একটু জল অ্যাড করে দিয়ে এবার দিয়ে দেব নুন। তারপর ঝিঙে আলু সব একসাথে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। মোটামুটি ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট 10 মতো। পোস্তটা একদম মাখো মাখো হয়ে গেছে। ওদিকে দেখুন আলুগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই ঝিঙে আলু পোস্তটা একদম খুব বেশি শুকনো শুকনো ভালো লাগে না, একটু মাখো মাখো হলে খেতে বেশ ভালো লাগে। তাহলে এখানে ঝিঙে আলু পোস্ত তো আমাদের রেডি হয়ে গেল। এবার এটাকে নামিয়ে নেব। এবার বানাবো নেক্সট রেসিপি। এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিলাম। কড়াই পরিষ্কার করে আবারও গরম করে নিচ্ছি সর্ষের তেল। কড়াইটা কিন্তু বারবারই পরিষ্কার করে বসাতে হবে, কারণ কড়াই ভালো করে পরিষ্কার না করলে নেক্সট যে রেসিপিটা বানাবো সেটাতে একদম কড়াইটা পোড়া পোড়া হয়ে যাবে, ভালোও লাগবে না ফ্লেভারটা।
তেলটা গরম করে নিয়ে নুন হলুদ মাখানো বড় সাইজের কাতলা মাছের পিসগুলোকে ভেজে নিচ্ছি। বানাবো কাতলা কালিয়া। কাতলা কালিয়া ছাড়া এখানের অপশানে আপনারা ভেটকি মাছ রাখতে পারেন বা ইলিশ মাছের ঝালটাও রাখতে পারেন। আমি কাতলা কালিয়াটাই বানাচ্ছি। নুন হলুদ মাখানো কাতলা মাছটা লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো তো ভাজা হয়ে গেল, মাছগুলো ভেজে তুলে নিলাম। যে তেলটা থাকছে এই তেলের মধ্যেই কাতলা কালিয়াটা বানিয়ে নেব। প্রথমেই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপর দিয়েছি বেটে রাখা পেঁয়াজ। এই সময় ক্যামেরাটা একটু বন্ধ হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে বেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। কাতলা কালিয়া বানানোর ক্ষেত্রে পেঁয়াজ বাটা যদি একটু দেওয়া হয়, সেক্ষেত্রে গ্রেভির যে ঘনত্বটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো আর বেশ কটা চেরা কাঁচা লঙ্কা। কাতলা কালিয়াটা একটু ঝালঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুন দেওয়ার পর আরও ভালো করে মশলাটা বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। চেরা কাঁচা লঙ্কাটা একটু বেশি দেওয়ার কারণ কাতলা কালিয়ায় কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। একবার আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মশলাটা বেশ ভালো করে কিন্তু কষাতে হবে, যেহেতু টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, আবার পেঁয়াজটাও কিন্তু কাঁচা বেটে দিয়েছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব, যার মধ্যে প্রথমেই দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। সব কিছু মশলা ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর দিতে হবে অল্প পরিমাণে জল। কাতলা কালিয়ার যে গ্রেভিটা হয় সেটা কিন্তু খুব বেশি পাতলা হয় না, একটু ঘন ঘন হয়। ভাত পোলাও যাই বানান না কেন সেটা দিয়ে কাতলা কালিয়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি অপশানে শুধুমাত্র ভাত রেখেছি, আপনারা ভাতের সঙ্গে কিন্তু পোলাও বা যে কোনো ভেজ রাইস মিক্স রাইসও কিন্তু রাখতে পারেন। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। ধনেপাতাটা অনেকে রান্না হয়ে যাওয়ার পর একদম শেষে দেন, আমি কিন্তু ধনেপাতাটাই কষানোর সময় দিই। কষানোর সময় দিলে না, এই কষানোর সময় একটা অদ্ভুত ধনেপাতার ফ্লেভার কিন্তু মশলার মধ্যে চলে আসে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম লাল লাল করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব অল্প একটু গরম জল। এই সময় জলটা কিন্তু গরম জলই দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। হাফ কাপ মতো গরম জল এখানে অ্যাড করে দিলাম। খুব ভালো করে গ্রেভিটা মিশিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে দেব। এখানে কাতলা কালিয়া তো প্রায় শেষের দিকে। নেক্সট রেসিপি হচ্ছে দই চিংড়ি। চিংড়ি মাছের মালাইকারি তো প্রায় বানিয়ে খান। আমি যেভাবে দই চিংড়িটা বানিয়েছিলাম, একবার যদি বাড়িতে বানান তাহলে এই দই চিংড়ির স্বাদ আজীবন মুখে লেগে থাকবে। গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। যদি নুন প্রয়োজন হয় এই সময় টেস্ট করে হাফ চামচ নুন কিন্তু অ্যাড করে দিতে পারেন। তারপর ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কাতলা কালিয়া একদম রেডি হয়ে যাবে। এই প্রসেসে আপনারা রুই মাছ দিয়ে পোনা মাছ দিয়েও কিন্তু কালিয়াটা বানাতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্রেভিটা একটু ঘন করে নেব, কারণ এতটা গ্রেভি কিন্তু কাতলা কালিয়ায় লাগে না। কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। তারপর গ্রেভিটা যখন ঘন হয়ে যাবে, কাতলা কালিয়া রেডি হয়ে যাবে, এটাকে নামিয়ে দেব। মিনিট 10 মতো ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে, ওদিকে কাতলা কালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে।
কাতলা কালিয়া তো আমাদের রেডি হয়ে গেল। এবার নেক্সট রেসিপিতে চলে এলাম, সেটা হলো দই চিংড়ি। প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এবার মিক্সিং জারের মধ্যে কি কি বাটবো সেটাই দেখার, চলুন। মিক্সিং জারের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। এই পেস্টটা কিন্তু আগে থেকে রেডি করে রাখবেন, তাহলে খুব বেশি টাইম লাগবে না। তারপর 1 ইঞ্চি মতো আদা, 5-6 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা। প্রথম পেস্ট কিন্তু এখানে বানিয়ে নিয়েছি। তারপর বানাচ্ছি দ্বিতীয় পেস্টের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি কাজু। এখানে প্রায় 15-16 পিস মতো কাজু দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টক দই আর কাজু একসঙ্গে কিন্তু বেটে নেবেন মিক্সিং জারের মধ্যে, কারণ দইটা যদি হাতে করে ফেটিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে দই অনেক সময় কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মিক্সিং জারের মধ্যে দইটা যদি একবার ফেটিয়ে নেওয়া হয় না, দই কিন্তু একদম ফাটবে না। তাহলে 2টো পেস্ট আমাদের কিন্তু বানানো হয়ে গেছে। প্রথমে মাছগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এবার বেশ কিছুটা জল গরম করতে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের ছিল, তাই একটু নুন দিয়ে আগে থেকে সেদ্ধ করে নেব, কারণ গ্রেভির মধ্যে যদি সবটা সেদ্ধ না হয়, চিংড়ি মাছ যদি ভেতর থেকে কাঁচা থাকে, যে কোনো রান্নাটাই একদম নষ্ট হয়ে যায়, খেতে তো একদমই ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু একটু বড় ছিল, এটা বাগদা চিংড়ি ছিল। তারপর নুন দিয়ে মাছটাকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব, তাহলে মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা তৈরি হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। চিংড়ি মাছে মালাইকারি খাওয়ার জন্য নারকেল তো মোস্ট ইম্পর্টেন্ট, নারকেলের দুধ, কিন্তু সেটা সবসময় অ্যাভেলেবেল পাওয়াও যায় না। মালাইকারি না বানিয়ে এইভাবে যদি একবার দই চিংড়ি বানান, এটাও কিন্তু স্বাদে কোনো অংশে কম নয়। মিনিট 10 মতো টকবক করে চিংড়ি মাছটাকে ফুটিয়ে নিয়েছি। মাছটা কিন্তু ভেতর থেকে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। মাছটা তো জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। হ্যাঁ, এটাতে কিন্তু ঘিয়ের পরিমাণ একটু বেশি লাগে। ঘি দিয়ে বানালে স্বাদটা কিন্তু দারুণ হয়। ঘিটা এরকম কেন কালার হয়তো বলবেন, একদম ঘরের তৈরি টাটকা ঘি। ঘরের তৈরি ঘি কিন্তু একটু কালচে ভাব হয়। এখানে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। শুধুমাত্র ঘিয়ে করতে গেলে ঘিয়ের পরিমাণ অনেকটা কিন্তু লেগে যাবে, তাই ঘিয়ের সঙ্গে 2 চামচ সাদা তেল অ্যাড করে নিয়েছি। ঘি আর সাদা তেল একসঙ্গে দুটোকে ভালো করে প্রথমে গরম করে নিই। মাছগুলোকে এই ঘি আর সাদা তেলের মধ্যে একটু হালকা করে কিন্তু ভেজে নেব। ভেজে নিলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরও ভালো আসে। এইভাবে একটু উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেবেন তেলের মধ্যে, তাহলে খেতে কিন্তু আরও স্বাদের হবে। নুন দিয়ে তো সেদ্ধ করাই আছে। কিছুক্ষণ ঘি আর সাদা তেলের মধ্যে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। বেশিক্ষণ কিন্তু ভাজতে লাগে না। মিনিট 2 মতো মাছটাকে এপিট ওপিট করে ভেজে নিয়ে 4টে মাছ কি ভালো করে ভেজে প্রথমে কিন্তু তুলে নিচ্ছি।
মাছ কিন্তু ভেজে তোলা হয়ে গেছে। এবার যে তেলটা আছে এই তেলের মধ্যে দই চিংড়ির বাকি প্রিপারেশনটা কিন্তু একদমই হয়ে যাবে, আর কিন্তু কোনো রকম তেল লাগবে না। এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা তো ফোড়ন দিয়ে দিলাম। তারপর প্রথম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু তেলের মধ্যে কষাতে হবে। আদা, পেঁয়াজ, রসুন সব কিছুই কিন্তু কাঁচা থাকে। কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই মশলাটা যদি বেটে ব্যবহার করা হয়, পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেওয়া হয়, গ্রেভিটা দিয়ে রাইস বা ভাত মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। কারা কারা এই চিংড়ি মাছের মালাইকারি গ্রেভি বা দই চিংড়ি যাই বলেন, এই গ্রেভি জাতীয় জিনিসগুলো দিয়ে ভাত মাখিয়ে খেতে পছন্দ করেন আমাকে জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে বুঝতেই পারবো মশলার উপর থেকে একদম তেল ছেড়ে দেবে। ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেওয়া হবে। তারপর সেকেন্ড পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম টক দই আর কাজু বাদাম, সেটাকে দিয়ে দেওয়া হবে। চিংড়ি মাছ আগে থেকে সেদ্ধ করে রাখলে না এই রান্নাটা বানাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে, বেশিক্ষণ সময় কিন্তু একদমই লাগে না। সেকেন্ড পেস্ট দেওয়ার পরও ভালো করে একবার সব কিছু মিশিয়ে নিতে হবে। যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে গ্যাসের ফ্লেমটা না বেশি জোর করা যাবে না, তাহলে তল থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ কষাতে হবে, কারণ কাজু বাদামের একটা আলাদা তেল থাকে, টক দইয়েরও একটা আলাদা তেল থাকে। হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন মিষ্টিটাও এবার একে একে দিয়ে দিতে হবে। যেহেতু দই চিংড়ি টক দইয়ের পরিমাণ অনেকটাই আছে, তাই চিনিটাও কিন্তু একটু দিলে টক মিষ্টির বেশ ব্যালেন্স হয়। গ্রেভিটা একদম অনেকটা ঘন হয়ে গিয়েছিল, এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ফোটাতে হবে, তাই আরও 1 কাপ মতো জল এখানে অ্যাড করে দিলাম। তারপর ভালো করে গ্রেভিটাকে এখানে ফুটতে দেবো। কিছুক্ষণ গ্রেভিটা ফুটে যাওয়ার পর চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করে দিয়েছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ গ্রেভির মধ্যে রেখে কিন্তু মাছগুলোকেও ভালো করে সেদ্ধ হতে দিতে হবে, কারণ মাছের মধ্যে না হলে নুন ঝাল মিষ্টি কিছুই ঢুকবে না। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ গ্রেভির মধ্যে কিন্তু ফোটাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে রাখতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মাছ একদম প্রপার সেদ্ধ হয়ে যাওয়ার পরই চিনিটা গিয়ে একদম শেষে দিতে হবে। খুব ভালো করে একবার চিনি দেওয়ার পর সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি তো প্রায় অহরহ খাওয়া হয়, তো এইভাবে একবার সহজেই বানিয়ে নেবেন দই চিংড়ি, খেতে অসাধারণ সুন্দর হয়। যে কোনো রকমের রাইস, পোলাও, ভাতের সঙ্গে কিন্তু এটাকে আপনারা সার্ভ করতে পারবেন। দই চিংড়ি একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করে দেব। একদম শেষ পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটা একবারে বন্ধ করে দিতে হবে। তারপর দিয়ে দেব অল্প একটু পাতিলেবুর রস। এত সুন্দর টক মিষ্টি একটা ফ্লেভার আসে না, খেতে জাস্ট অপূর্ব লাগে। আর লেবুর রসটা সবার শেষে কেন দেবেন, প্রথম থেকে দিলে কিন্তু যেহেতু দই দেওয়া আছে বিক্রিয়া হয়ে কিন্তু গ্রেভিটা পুরো কেটে যেতে পারে, তাই একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর দিতে হবে লেবুর রস। এই কাঁচা পাতিলেবুর রসের ফ্লেভারটা দই চিংড়িকে আরও দ্বিগুণ স্বাদের করে দেয়। লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আমাদের তৈরি হয়ে গেছে পারফেক্ট দই চিংড়ি। কালকেই তো জামাই ষষ্ঠীর প্ল্যাটারে এই একটা সাধারণ লাঞ্চ মেনু কিন্তু আপনারা বানাতে পারেন। তাহলে দেখে নিন কী কী রয়েছে এখানে। বিভিন্ন রকম ভাজাভুজি যা আপনাদের সঙ্গে সার্ভ করেছিলাম, এক্সট্রা আমি এখানে আম, মিষ্টি দই
আর সন্দেশ আর রসগোল্লা দিয়েছি। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। যে কোনো জন্মদিনে, যে কোনো অনুষ্ঠানে এইভাবে সাধারণভাবে একটা লাঞ্চ থালি আপনারা বানিয়ে নিতে পারেন। এটা জাস্ট একটা আইডিয়া শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আশা করি সবাই খুব ভালো আছেন, খুব ভালো থাকবেন। দেখা হবে আবার একটা অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে। এইভাবেই আমার সাথে থাকবেন। জামাই ষষ্ঠী সবাই খুব ভালো কাটান।